আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা ক্লাস 10 এর সিলেবাসে আছে, কিন্তু এমন একটি বিষয় যেটি তোমাদের প্রত্যেকের জানা ভীষণ ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ। আমরা দেখি যে পৃথিবীর কোনো অঞ্চল খুব শীতল, কোথাও উষ্ণ, কোথাও মাঝারি উষ্ণতার। কেন এই তারতম্য হয়? তাহলে বুঝতেই পারছো, এই যে উষ্ণতার তারতম্যের কারণ এটা তো সবারই জানা দরকার। তবে ক্লাস 10 কে বলবো, তোমাদের আমি এর আগে একটা ক্লাস দিয়েছি যেখানে তোমরা যারা 2026-এ মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, তার মধ্যে যেগুলো সেকেন্ড সামেটিভের সিলেবাসে আছে, অর্থাৎ বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল এবং ভারতের অর্থনৈতিক পরিবেশ, সেখান থেকে অর্থাৎ সেকেন্ড সামেটিভের জন্য কিছু সাজেস্টিভ কোশ্চেন দেওয়া আছে যেগুলো ফাইনাল 2026-কে বেশ করে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা, সেটা হচ্ছে এই যে উপরে তোমাদের হেডিংটা করা আছে, কন্ট্রোলিং ফ্যাক্টরস অফ টেম্পারেচার ডিস্ট্রিবিউশন, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যে তাপমাত্রার তারতম্য হয় তার কন্ট্রোলিং ফ্যাক্টরস বা নিয়ন্ত্রকগুলো কি কি। এই যে আমি তোমাদেরকে বলছিলাম পৃথিবীর বিভিন্ন অঞ্চলে তাপমাত্রার তারতম্য লক্ষ্য করা যায়। পৃথিবীর কোন স্থান অত্যধিক উষ্ণ, কোন স্থান অত্যধিক শীতল, আবার কোন স্থানের উষ্ণতা মাঝারি প্রকৃতির। আমরা যদি দেখি পৃথিবীর মানচিত্রটা, তাহলে এই অংশটা অর্থাৎ নিরক্ষরেখাকে মাঝে রেখে কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তি দুপাশে এই যে অংশটা, এই অংশটা সারা বছর সূর্যের লম্বরশ্মি পড়ার কারণে কি হয়, এই অংশটার উষ্ণতা অনেক বেশি, এটা উষ্ণমণ্ডলের অন্তর্গত। এবং এই অঞ্চল দুটো অর্থাৎ 66.5 থেকে 90 ডিগ্রি উত্তর এবং 66.5 ডিগ্রি থেকে 90 ডিগ্রি দক্ষিণ, এই অংশটাতে সূর্যরশ্মি সারা বছর তীর্যক বা অতি তীর্যক ভাবে পড়ে। ফলে কি হয় না, এখানের উষ্ণতা ভীষণ রকম ভাবে কম, শীতল শুধু নয়, একদম হিম শীতল। আবার এই অংশটা অর্থাৎ যে দুটো অঞ্চলের কথা বললাম তার মাঝের অংশগুলোর উষ্ণতা হচ্ছে মাঝারি প্রকৃতির। এই মাঝারি প্রকৃতির মধ্যেও আবার ভাগ আছে, যেটা এই যে অত্যধিক শীতল বলছি তার কাছাকাছি, সেটা হচ্ছে নাতিশীতোষ্ণর মধ্যে আবার শীতল নাতিশীতোষ্ণ। এই যে এই অংশটা যেখানটা বলছি মাঝারি উষ্ণতা নাতিশীতোষ্ণ, নাতিশীতোষ্ণর মধ্যে আবার উষ্ণ প্রকৃতি অর্থাৎ উষ্ণ নাতিশীতোষ্ণ। উত্তর গোলার্ধেও সেই একই অবস্থা। কেন? সূর্যরশ্মির তারতম্য কারণে। সূর্যের রশ্মি কোথাও তীর্যকভাবে পড়ছে, কোথাও লম্বভাবে পড়ছে। তবে শুধুমাত্র একটাই কারণ নয়, কতগুলো কারণ আছে। আছে সৌরতাপ, আছে অক্ষাংশ, উচ্চতা, ভূপ্রকৃতি, জলভাগ স্থলভাগের বন্টন, বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত, সমুদ্র থেকে কোন স্থানের দূরত্ব, ভূমির ঢাল, এমনকি মানুষের কার্যকলাপও এই উষ্ণতার তারতম্যের কারণ বা উষ্ণতার তারতম্যকে নিয়ন্ত্রিত করে বা প্রভাবিত করে। আমরা যদি প্রত্যেকটা পয়েন্ট আলাদা করে দেখি, আমি যে কথাগুলো বললাম প্রত্যেকটা পয়েন্ট তোমরা দেখো, আমি যখনই তোমাদেরকে কোনো ক্লাস দিই সেটার কিন্তু নোটসটাও প্রোভাইড করে দিই। আমি অবশ্যই শিখে গেছি যে কিভাবে পিডিএফটা দিতে হয়, আমি পিডিএফটা দিয়ে দেবো সঙ্গে, কিন্তু ক্লাসটা একবার শুধু শুনে নাও, এত 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 ছবি দিয়ে দিয়ে বুঝিয়ে দেওয়া আছে। তোমাদের কিন্তু প্রত্যেকটা ছবি পরীক্ষার খাতায় আঁকতে হবে এরকম নয়, কিন্তু আমি তোমরা যাতে একবার দেখলেই একদম সুন্দরভাবে পরীক্ষাতে প্রেজেন্ট করতে পারো, আমি এটুকু কথা দিতে পারি যে যদি একবার ভালো করে দেখো তাহলে কিন্তু পরীক্ষার খাতাতে এই প্রশ্নের উত্তরটা তুমি লিখে আসতে পারবে। আমি যে পয়েন্টগুলোর কথা বললাম নোটস হিসাবে তোমরা দেখে নেবে। সৌরতাপ, সূর্য থেকে আগত রশ্মি মূলত বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সূর্যের যে উপরিপৃষ্ঠের তাপমাত্রা প্রায় 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। এই যে তাপমাত্রা তার খুব সামান্য অংশ অর্থাৎ 200 কোটি ভাগের মাত্র 1 ভাগ পৃথিবীতে এসে পৌঁছায়, এবং সেটাই কিন্তু পৃথিবীতে তাপের উৎস। এই যে পৃথিবী পৃষ্ঠের যে তাপটা টোটাল আসছে অর্থাৎ পৃথিবীর উপরিপৃষ্ঠের তাপমাত্রার মাত্র 200 কোটি ভাগের 1 ভাগ, সেটাকেই আমরা কি বলছি, আগত সৌরকিরণ বা ইনসোলেশন। দেখো আগের বারে যে পরীক্ষাতে তোমাদের আমি 2025-এর মাধ্যমিক কথা বলছি, সেখানে শুধু এই চ্যাপ্টার থেকে অ্যালবেডো এসছে। ইনসোলেশন তোমাদের কিন্তু ভীষণ রকম ভাবে গুরুত্বপূর্ণ। তাহলে যেটা আগত সৌরকিরণ, সূর্য থেকে সূর্যের যে বহিঃপৃষ্ঠের তাপমাত্রা বলছি 6000 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মাত্র 200 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীতে আসে, সেটাই হলো ইনকামিং সোলার রেডিয়েশন বা ইনসোলেশন। কি ইনকামিং সোলার
রেডিয়েশন, ইনসোলেশন দিয়ে ইনকামিং সোলার রেডিয়েশনকে বলা হচ্ছে ইনসোলেশন। আমি আশা করছি তোমাদের এই ইনসোলেশন ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে দেখো, আমি একটা লং কোশ্চেন পড়াচ্ছি না, এই লং কোশ্চেনটা 5 নম্বরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, সেখানে একটা 2 নম্বরের কোশ্চেন কিন্তু হয়ে গেল। তোমরা নোটসটা দেখতেই পাচ্ছ এখানে। এবারে এর যে ভাগটা, অর্থাৎ সূর্য থেকে যে কিরণটা আসছে তার 34% ফিরে চলে যাচ্ছে, কোনোটা মেঘ থেকে প্রতিফলিত হয়ে, কোনটা বায়ুমণ্ডল থেকে সরাসরি, কোনোটা ভূপৃষ্ঠ থেকে। যাই হোক, যেটা 34% ফিরে যাচ্ছে সেটা অ্যালবেডো, যেটা তোমাদের আগের বারে পরীক্ষায় পড়ে গেছে। 34% অ্যালবেডো এবং 19% জলীয় বাষ্প রূপে কিন্তু মহাশূন্যে ফিরে চলে যায়, আর 47% ভূপৃষ্ঠকে প্রত্যক্ষভাবে উত্তপ্ত করে। তাহলে এই যে 47% পৃথিবীপৃষ্ঠকে উত্তপ্ত করছে, এটাই হচ্ছে কার্যকরী সৌর বিকিরণ, কারণ এটার কাজ করার ক্ষমতা আছে বা পৃথিবীকে উত্তপ্ত করার ক্ষমতা রাখে। তাহলে তোমাদেরকে ইনকামিং সোলার রেডিয়েশন অর্থাৎ আগত সৌরকিরণ এবং কার্যকরী সৌর বিকিরণ, যেটা ভূপৃষ্ঠ তথা ভূপৃষ্ঠ প্রথমে উত্তপ্ত হবে, তারপরে বায়ুমণ্ডল, তাহলে এটা ভূপৃষ্ঠ তথা বায়ুমণ্ডলকে উত্তপ্ত করছে। এখানে একটা জিনিস তোমাদের জানার জন্য গুরুত্বপূর্ণ নয়, সেটা হচ্ছে সৌর কলঙ্ক। জেনে অবশ্যই রাখতে পারো, কিন্তু তোমাদের এইবারের পরীক্ষাতে অর্থাৎ মাধ্যমিকের পরীক্ষাতে এটা লিখতে হবে না। সৌর কলঙ্ক কি? সূর্যপৃষ্ঠে তড়িৎ চুম্বকীয় ঝড় সৃষ্টি হলে সূর্যের উজ্জ্বল আলোকমণ্ডলের মাঝে বিশালাকার কালো কালো দাগ দেখা যায়, একে সৌর কলঙ্ক বলে। সৌর কলঙ্কের মাত্রা যদি বেশি হয় তাহলে ভূপৃষ্ঠের তাপমাত্রা 1.2 ডিগ্রি সেন্টিগ্রেড হারে বৃদ্ধি পায়। এখানে সৌর কলঙ্ক কি তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এটা এক্সট্রা জেনে রাখার জন্য আমি যোগ করেছি। সূর্যের গায়ের বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের চৌম্বকীয় ক্ষেত্র রয়েছে, যা সূর্যের ঘূর্ণনের সাথে পরিবর্তিত হয়। এই চৌম্বকীয় ক্ষেত্র সূর্যের তেজস্ক্রিয় বিকিরণ ও নিউক্লিয় ফিউশন বিক্রিয়াকে প্রভাবিত করে এবং কিছু অঞ্চলে তাপমাত্রা কমিয়ে দেয়। এই অঞ্চলগুলি সূর্যের বাকি অংশের তুলনায় কালো দেখায়, একে সৌর কলঙ্ক বলে। সৌর কলঙ্ক সৌর বায়ু, সৌর ঝড়, করোনাল মাস ইনজেকশন ইত্যাদির উপর সূর্যপৃষ্ঠের তাপমাত্রা হ্রাস বৃদ্ধি করে, এবং সূর্যপৃষ্ঠের তাপমাত্রা হ্রাস বৃদ্ধি হলে পৃথিবীর উপরেও তার প্রভাব পড়বে, অর্থাৎ পৃথিবীতেও তাপের কম বা বেশি পরিমাণ আসবে। এবারে আসবো দ্বিতীয় পয়েন্ট, অক্ষাংশ। আমি প্রতিটি পয়েন্টকেই তোমাদেরকে ছবি দিয়ে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। এখানে অক্ষাংশ কিভাবে প্রভাব বিস্তার করে না, যেই অঞ্চলে সূর্যের লম্ব রশ্মি পড়ে সেই অংশটাতে কি হয় না, সূর্যরশ্মি কম বায়ুস্তর ভেদ করে আসে এবং একটা নির্দিষ্ট জায়গায় কেন্দ্রীভূত হয়। আর যেখানে সূর্য থেকে তির্যক ভাবে পড়বে সেখানে ডিস্টেন্সটা অনেক বেশি হবে। আমরা দেখতেই পাচ্ছি লম্ব দূরত্ব অনেক কম, সেখানে তির্যক দূরত্ব অনেক বেশি। এই যে রাস্তাটা অতিক্রম করছে যখন, তখন কিন্তু বায়ুমণ্ডলের তাপমাত্রা অনেকটা হারিয়ে যাচ্ছে। ফলে এইখানে যে তির্যক রশ্মি যে অঞ্চলগুলোতে পড়ছে সেই অঞ্চলে তাপমাত্রা কম হচ্ছে, যেটা আগেই বলেছিলাম পৃথিবীর বিভিন্ন তাপমণ্ডলের ছবি দেখিয়ে। এবার আমি নোটসটা দেখে নেব। অক্ষাংশ কিভাবে প্রভাব বিস্তার করে? বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের একটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক হলো অক্ষাংশ। এখানে তোমরা আমার যে নোটসটা তৈরি করা আছে, এখানে ভীষণ রকম ভাবে গুরুত্বপূর্ণ সমস্ত তথ্য পাবে। কি রকম? নিরক্ষীয় অঞ্চল থেকে আমরা জানি মেরু অঞ্চলের দিকে তাপমাত্রা কমতে থাকে, কিন্তু সেটা কত হারে কমতে থাকে? যখন 1 ডিগ্রি উত্তরে বা 1 ডিগ্রি দক্ষিণে যাব তখন 0.28 ডিগ্রি সেন্টিগ্রেড এই হারে তাপমাত্রা হ্রাস পেতে থাকবে। অক্ষাংশ ভেদে উষ্ণতার তারতম্যের দুটি কারণ, একটা হচ্ছে সূর্যরশ্মির পতন কোণ, একটা হচ্ছে দিন রাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি। শুধুমাত্র এই কোশ্চেনটা নিয়েই, অর্থাৎ অক্ষাংশ কিভাবে তাপমাত্রাকে প্রভাবিত করে, এটাই একটা আলাদা 5 নম্বরের কোশ্চেন হতে পারে। ফলে এই অংশটুকু তোমরা একটু বেশি করে শুনে নাও, বাকি অংশগুলো কম কম করে জানলেও হবে। কম কম করে জানলেও হবে মানে বলতে চাইছি, বাকি অংশগুলো একটা যখন তোমরা বেশি করে লিখবে তাহলে বাকিগুলো নিশ্চয়ই বেশি করে লেখার সময় পাবে না। আমি বোঝার জন্য হয়তো বেশি তথ্য দিয়ে রেখেছি, কিন্তু তোমাদের এই একটা অর্থাৎ অক্ষাংশ কিভাবে উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে, এটাই 5 নম্বরের কোশ্চেন হতে পারে। ফলে এই পোর্শনটা একটু বড়, মন দিয়ে একটু শুনে নাও। সূর্যরশ্মির পতন কোণ বলেই দিলাম, লম্ব রশ্মি যেখানে পড়বে সেখানে তাপমাত্রা বেশি, তির্যক রশ্মি যেখানে পড়ছে সেখানে তাপমাত্রা কম।
তোমরা দেখে নাও পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে 66° কোণে হেলে থাকার জন্য সূর্য সারা বছর নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দেয়। নিরক্ষরেখা থেকে ক্রমশ উত্তর দক্ষিণে কি হয়, তির্যক তরফ। এবার লম্ব রশ্মিতে বায়ুস্তর অধিক উত্তপ্ত হয়, কারণ কি লম্ব রশ্মি কম বায়ুস্তর ভেদ করে আসে। লম্ব রশ্মিতে সূর্য রশ্মি স্বল্প স্থানে কেন্দ্রীভূত হয়, ছবি দিয়ে দেখানো আছে, তোমরা বইতেও ছবিগুলো পেয়ে যাবে। এবার তির্যক রশ্মি, তির্যক রশ্মি কি হয়, বেশি বায়ুস্তর ভেদ করে আসে, অধিক পরিমাণ বায়ুস্তর ভেদ করে আসে, তাপ একই স্থানে কেন্দ্রীভূত হয় না, ছড়িয়ে পড়ে। উদাহরণ কলকাতা, যেটা 22°34' উত্তর, আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা, তার চেয়ে ব্রিটিশ কলম্বিয়া যেটা 54° উত্তরে অবস্থিত, সেখানে কিন্তু উষ্ণতা অনেকটাই কম হবে তির্যক রশ্মির কারণে। এছাড়া অক্ষাংশ আরেকটা, মানে যেটা বললাম যে সূর্যের লম্ব রশ্মি এবং তির্যক রশ্মি প্রভাব বিস্তার করে, সেই রকমই দিন রাত্রের দৈর্ঘ্য যে হ্রাস বৃদ্ধি হয়, এটাও কিন্তু অক্ষাংশ নিয়ন্ত্রণ করে। এবং কিভাবে নিয়ন্ত্রণ করে একটুখানি দেখে নাও। তাহলে অক্ষাংশ দুভাবে, একটা সূর্যের লম্ব ও তির্যক রশ্মি, আর একটা দিন রাত্রি দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি। আমরা জানি কি, নিরক্ষীয় অঞ্চলে ছায়াবৃত্ত সবসময় নিরক্ষীয় অঞ্চলকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে কি না, এখানে দিন এবং রাত্রি দৈর্ঘ্য সমান। এটা আমি ক্লাস 9-এ অনেক ক্লাস করে দিয়েছি, তোমরা ইচ্ছে হলে আমার ভিডিওতে গিয়ে তোমরা 9-এর যে প্লেলিস্ট আছে পৃথিবীর আবর্তন ও পরিক্রমণ গতি, সেখান থেকে দেখে আসতে পারো। আমি এখানে ডিটেলস বলছি না, এখানে শুধু এটুকুই বলবো, নিরক্ষীয় অঞ্চলে দিন এবং রাত্রির দৈর্ঘ্য সমান। কিন্তু যতই আমরা উত্তরে এবং দক্ষিণে যেতে থাকি, যখন পৃথিবীর উপর সূর্যের লম্ব রশ্মি কর্কট ক্রান্তি রেখার দিকে যেতে থাকে, তখন আস্তে 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 কর্কট সংক্রান্তি হবে 21শে জুন তারিখে। ওই সময় উত্তর গোলার্ধে দিন বড় হয়, রাত ছোট হয়। আবার যখন সূর্যের লম্ব রশ্মি মকর ক্রান্তি রেখার দিকে আসে, অর্থাৎ 22শে ডিসেম্বর তারিখে মকর ক্রান্তি রেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেবে, ওই সময় মকর ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দিচ্ছে, মানে দক্ষিণ গোলার্ধে দিন বড় এবং রাত ছোট হবে। তাহলে উত্তর এবং দক্ষিণ গোলার্ধে এই ব্যাপারগুলো হয়। এখানে যে ছবিটা করেছি সেটা পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান, যখন সূর্য নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দিচ্ছে। কবে? 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর। এইখানে যখন দিন রাত্রি সমান হয়, তখন কি হয়, দিনের যে তাপ সূর্য পাচ্ছে, সেই তাপটা রাত্রেবেলা পুরোটাই বিকিরিত করে দিতে পারছে, অর্থাৎ শীতল হওয়ার সুযোগ থাকছে। ফলে উষ্ণতা বা শীতলতা কোনোটারই সঞ্চয় ঘটে না। কিন্তু যদি দিন বড় হয় রাত ছোট হয়, আমরা গ্রীষ্মকালে দেখি দিন বড় রাত ছোট, তো দিনে এত বড় দিনে যে পরিমাণ তাপ নিচ্ছে, সেই পরিমাণ তাপ ছোট রাতে বিকিরণ করে উঠতে পারছে না, কি হচ্ছে, উষ্ণতার সঞ্চয়। আবার যদি রাত বড় দিন ছোট হয়, যেটা আমরা শীতকালে দেখি, তাহলে দিন ছোট, দিনে যেটুকু তাপ নিচ্ছে বড় রাত পুরো উষ্ণতাটাই বিকিরিত করে শীতল হয়ে যাচ্ছে, বরং শীতলতার সঞ্চয় হচ্ছে। তাহলে দেখো, যদি দিন রাত্রি দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি হয়, এখানে যে ছবিটা দেখানো হয়েছে, দক্ষিণ গোলার্ধে দিন বড় রাত ছোট, তাহলে এইখানে দিন বড় মানে এই সময় দক্ষিণ গোলার্ধে তাপমাত্রা বেশি হবে। এই সময় এটা কিন্তু মকর ক্রান্তি রেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে, ফলে এই সময় দক্ষিণ গোলার্ধে দিন বড় রাত ছোট, উত্তর গোলার্ধে রাত বড় দিন ছোট। তাহলে উত্তর গোলার্ধে এই সময় শীতলতার সঞ্চয় হতে হতে শীতকাল, আর এখানে উত্তাপের সঞ্চয় হতে হতে হয় গ্রীষ্মকাল। তাহলে উষ্ণতাকে নিয়ন্ত্রণ করলো। তোমরা নোটসটা কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিবে। এরপর দেখো উচ্চতা, উচ্চতা কিন্তু বায়ুমণ্ডলের উষ্ণতার একটা অন্যতম নিয়ন্ত্রক। আমি এখানেও একটা ছবি দিয়ে দেখিয়েছি, দেখো। আমরা জানি কি, প্রতি 1 কিলোমিটার বা 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুমণ্ডলের উষ্ণতা হ্রাস পায়। কত হ্রাস পায়? 6.4°C এই হারে হ্রাস পায়। এইভাবে যখনই আমাদের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ কোনো পার্বত্য অঞ্চলে আমরা উঠছি, তখন দেখছি যে যত উপরের দিকে যাওয়া যায় বায়ুমণ্ডলের উষ্ণতা কমতে থাকে। এটা একদম প্রমাণিত সত্য। এই যে হারে হ্রাস পায় তাকে কি বলে? নরমাল ল্যাপস রেট বা উষ্ণতা হ্রাসের গড়। ভীষণ ভীষণ রকম ভাবে গুরুত্বপূর্ণ একটি 2 নম্বরের কোশ্চেন। তাহলে এটাও তোমরা লিখে নিবে। আমি তোমাদেরকে বললাম কি, যে হয়তো প্রত্যেকটার ছবি দিয়ে আমি সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, আলোচনা প্রসঙ্গে প্রত্যেকটা 2 নম্বরের কোশ্চেন আমি আলোচনা করব, কিন্তু তোমাদের একটা কোশ্চেন পড়তে গিয়ে কত কিছু জানা হয়ে গেল। একটু যদি পড়ে নাও, উচ্চতা বায়ুমণ্ডলের উষ্ণতার আরেক গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক। বায়ুমণ্ডলের নিচের স্তরে অর্থাৎ ট্রপোস্ফিয়ারের উচ্চতা বাড়লে তাপমাত্রা হ্রাস পায়। হ্যাঁ, এখানে একটা কথা খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু বায়ুমণ্ডলের নিচের স্তরেই ঘটে, অর্থাৎ ট্রপোস্ফিয়ারে। ট্রপোস্ফিয়ারে কি হয়? প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা 6.4°C হারে হ্রাস পায়। একে নরমাল ল্যাপস রেট বলে। এইটাই যখন আমরা ট্রপোস্ফিয়ার থেকে স্ট্র্যাটোস্ফিয়ারে চলে যাব, তখন যত উচ্চতা বাড়বে উষ্ণতাও কিন্তু কমবে না, বাড়বে।
ফলে এটা অবশ্যই মাথায় রাখবে, ট্রপোস্ফিয়ারে এই নর্মাল ল্যাপস রেটটা ঘটে থাকে। ছবি দিয়ে বুঝিয়ে দিলাম। এর একটা উদাহরণ, অধিক উচ্চতার কারণে নিরক্ষরেখার উপর অবস্থিত হওয়া সত্ত্বেও মাউন্ট কিলিমাঞ্জারো যার উচ্চতা 5895 মিটার, সে কিন্তু নিরক্ষরেখার উপর অবস্থিত। আমরা এতক্ষণ পর্যন্ত কি বলছিলাম যে নিরক্ষরেখার উপর উষ্ণতা খুব বেশি, কিন্তু সেখানেও দেখো তার উপর সারা বছর বরফ ঢাকা থাকে। আর উচ্চতার কারণে জম্মু অপেক্ষা শ্রীনগর অনেক বেশি শীতল। জম্মু আর শ্রীনগরের ডিস্টেন্স কিন্তু খুব বেশি নয়। এই জম্মু আর শ্রীনগরের মধ্যে জম্মু অনেকটা সমতলে, শ্রীনগর অনেকটা পাহাড়ের উপরে, এবং জম্মুতে মোটামুটি আমাদের এখানে গাঙ্গেয় সমতল ভূমিতে যেরকম তাপমাত্রা সেই রকমই তাপমাত্রা, কিন্তু তার তুলনায় শ্রীনগরে গেলে হাড় কাঁপানো শীত। এরপরে আমরা একটা জিনিস জেনে নেব, এটাও কিন্তু আজকের যে টপিক আমি হেডিং করে রেখেছিলাম তার বিষয়বস্তু নয়, সেটা হচ্ছে বৈপরীত্য উত্তাপ। কিছু কিছু ক্ষেত্রে আমি ওই জন্যটাই ঘিরে রেখেছি, এটা এই কোশ্চেনের অ্যান্সারের মধ্যে ঢুকবে না। কিছু কিছু ক্ষেত্রে ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস না পেয়ে বরং উচ্চতা বৃদ্ধি পায়। এটা সাধারণত কোথায় দেখা যায়? পার্বত্য উপত্যকায় এবং শান্ত আবহাওয়ায়। তখন কি হয়, পাহাড়ের উপরটা তো বেশি ঠান্ডা, তো মাধ্যাকর্ষণের টানে ওই উপরের ভারী শীতল বাতাসটা ধীরে ধীরে নিচে এসে নিচে জমা হয়, ফলে নিচে বেশি শীতলতা বিরাজ করে। একে বলে বৈপরীত্য উত্তাপ। যাই হোক, এই বৈপরীত্য উত্তাপ প্রসঙ্গে ক্যাটাবেটিক অ্যানাবেটিক বায়ু এগুলোর ক্লাসও তোমাদের করে দেওয়া আছে। দেখো, সাধারণত পার্বত্য উপত্যকায় শান্ত আবহাওয়ায় উপরের ঠান্ডা ও ভারী বায়ু অভিকর্ষের টানে উপত্যকার নিচে নেমে আসে, একে কি বলে? ক্যাটাবেটিক বায়ু বলে। আর এই যে ক্যাটাবেটিক বায়ু জায়গা করে নিল, তাহলে নিচে যে বাতাসটা ছিল সেই বাতাসটাকে ঠেলে উপরে তুলে দিবে। সেই বাতাসটা নিচে শীতল বাতাস জায়গা করে নিয়েছে, মানে কি তুলনামূলক তার চেয়ে উপরে যে বাতাসটা, একে শীতল বলছি, মানে উপরেরটা নিশ্চয় আর একটু উষ্ণ। এই যে বাতাসটা উপর নিচ থেকে উপরের দিকে উঠে গেল, উপত্যকার নিম্নাংশের অপেক্ষাকৃত গরম ও হালকা বায়ু উপরের দিকে উঠে গেল, এই যে উপরের দিকে উঠছে সেই বায়ুটাকে বলে অ্যানাবেটিক বায়ু। এর ফলে উপত্যকার নিচের অংশের বায়ু শীতল ও উঁচু অংশ বেশি উষ্ণ হয়। এরপরে ভূপ্রকৃতি। আমরা জানি কি এই উচ্চতা এবং ভূপ্রকৃতি ভীষণ রকম ভাবে সম্পর্কিত। আমি যখন উচ্চতার কথা বললাম, তার মানে আমি হয় পার্বত্য অঞ্চল না হলে মালভূমি অঞ্চলের কথা বলছি, যেখানটা সমভূমি অঞ্চলের চেয়ে তুলনামূলক উঁচু। ভূপ্রকৃতির উপর ভূপৃষ্ঠের কোনো অংশের উষ্ণতা নির্ভর করে। গাঙ্গেয় সমভূমিতে অবস্থিত দিল্লি জুন মাসের গড় উষ্ণতা কত? 42 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু তার কাছেই 2225 মিটার উচ্চতায় অবস্থিত সিমলা, তাহলে দিল্লি আর সিমলা কাছাকাছি অক্ষাংশে অবস্থিত, কিন্তু ভূপ্রকৃতি এটা উচ্চতা যেহেতু বেশি, ভূমির প্রকৃতির উচ্চতা যেহেতু বেশি, তার উষ্ণতা কমে গিয়ে হলো 20 ডিগ্রি সেন্টিগ্রেড। একই সময় ভূপ্রকৃতি অনেক সময় কোনো অঞ্চলের শীতল বাতাসের হাত থেকে রক্ষা করে, আবার কোনো অঞ্চলের উষ্ণতা বৃদ্ধিও করে। উদাহরণ কি? তাহলে ভূপ্রকৃতি শুধু যেটা প্রথমের পয়েন্টটাতে আমরা আলোচনা করেছিলাম উচ্চতা, সেভাবেই নয়, আর কিভাবে প্রভাব বিস্তার করে? আমরা যদি হিমালয়ের অবস্থান দেখি, দেখো ভারতের উত্তর দিক জুড়ে এভাবেই অর্ধচন্দ্রাকারে আছে হিমালয় পর্বতমালা। এই কি করে? উত্তরে যে সাইবেরিয়ার শীতল বাতাসকে প্রতিহত করে। না হলে এইটা যদি প্রতিহত না করতো, এই শীতল বাতাস পুরো ভারতবর্ষে প্রবেশ করতো, ভারতের টেম্পারেচার কিন্তু অনেক কমে যেত, যেটা আমেরিকার ক্ষেত্রে হয়েছে। সেখানে রকি পর্বতমালা এইরকম উপর নিচে অর্থাৎ উত্তর দক্ষিণে বিস্তৃত, ফলে একদম উপরের অংশে অর্থাৎ যেটা সুমেরু অঞ্চলের বাতাস সরাসরি মেক্সিকো পর্যন্ত চলে আসে। সেই জন্যই কিন্তু আমেরিকার, আমরা বলি না আমেরিকাতে অনেক ঠান্ডা, তার তো কারণ থাকবে, কারণ আমেরিকাতেও ক্রান্তীয় অঞ্চল আছে। আমাদের কিন্তু এই শীতল বাতাসটা প্রবেশ করতে পারছে না, হিমালয় বাধা দিচ্ছে বলে। তাহলে উচ্চতা কিভাবে প্রভাব বিস্তার করে উষ্ণতার ক্ষেত্রে একটু দেখো। অন্যদিকে উত্তর আমেরিকার পূর্ব পশ্চিমে, দেখো আমি যে কথাটা তোমাদেরকে বলছিলাম, উত্তর আমেরিকার পূর্ব পশ্চিমে বিস্তৃত কোনো পর্বত না থাকায় উত্তরের শীতল বাতাস দক্ষিণে একদম মেক্সিকো সাগর পর্যন্ত ঢুকে যায়। স্থলভাগ ও জলভাগের বন্টন। স্থলভাগ জলভাগ অপেক্ষা দ্রুত উষ্ণ ও শীতল হয়। একই পরিমাণ সৌরশক্তি দ্বারা নির্দিষ্ট পরিমাণ স্থলভাগ ওই পরিমাণ জলভাগের চেয়ে 3 গুণ বেশি উষ্ণ হয়। তাহলে এক জায়গায় আমরা সমুদ্র তীরবর্তী অঞ্চলে আছি, ধর জলভাগের তুলনায় স্থলভাগ কত তাড়াতাড়ি উষ্ণ হয়? 3 গুণ। 3 গুণ বেশি উষ্ণ হয়। তাপমাত্রার এই পার্থক্যের জন্য দিনের বেলা স্থলভাগে নিম্নচাপ, জলভাগে উচ্চচাপ, আবার রাতের বেলা জলভাগে নিম্নচাপ এবং স্থলভাগে উচ্চচাপ। এটা একটু ভালো করে বুঝিয়ে দিই। দেখো, আমরা বলছি কি স্থলভাগ তাড়াতাড়ি উত্তপ্ত হয়। আমরা ধরো সি বিচ, দীঘা সমুদ্র উপকূলে গিয়ে বসে আছি, স্থলভাগ যেখানে আমরা বসে আছি তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে গেছে। তাড়াতাড়ি উত্তপ্ত হলে সেখানে কি হবে? নিম্নচাপ সৃষ্টি হবে। তুলনামূলক জলভাগের তুলনায় তুলনামূলক উষ্ণতা বেশি,
3 গুণ বেশি, মানে উত্তাপ গ্রহণের ক্ষমতা স্থলভাগের 3 গুণ বেশি। তাহলে জলের উপর কি হলো? শীতল। জলভাগের উপর যদি শীতল হয় তাহলে উচ্চচাপ। বাতাস কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়? উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে। ফলে দিনের বেলা সমুদ্র থেকে স্থলভাগের দিকে বাতাস আসে। আর আমরা জানি বাতাসের নামকরণ কিসের ভিত্তিতে হয়? যেখান থেকে আসে তার ভিত্তিতে। তাহলে স্থলভাগ থেকে আসছে মানে স্থলবায়ু। দিনের বেলা স্থলবায়ু প্রবাহিত হয়, এটা তোমরা বারবার গুলিয়ে ফেল। আর কিন্তু গুলানোর মতো কোনো ব্যাপার নয়, তাও আমি আরেকটা ছবি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং এই যে দিনের বেলা সমুদ্র থেকে, অর্থাৎ উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ, সমুদ্র থেকে স্থলভাগের দিকে বাতাস এলো, তার নাম সমুদ্রবায়ু। এর বেগটা বাড়তে থাকে দুটোর পর। আবার রাত্রিবেলা স্থলভাগ কিন্তু তাড়াতাড়ি, যেমন তাপ গ্রহণ করেছিল, তাড়াতাড়ি তাপ বিকিরণ করে শীতল হয়ে যাবে। তাহলে স্থলভাগে রাতের বেলা উচ্চচাপ, তখন জলভাগে নিম্নচাপ। এবারে বাতাস সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে, তাহলে এবারে বাতাস স্থলভাগ থেকে জলভাগের দিকে। তার নাম কিন্তু হয়ে গেল কি তখন? স্থলভাগ থেকে সমুদ্রের দিকে বলে স্থলবায়ু। তাহলে রাতের বেলা স্থলবায়ু। যত রাত বাড়ে, রাত দুটোর পরে এই স্থলবায়ুর বেগটাও বাড়তে থাকে। এখানে ছবিতে একটু দেখে নাও। দিনের বেলা স্থলভাগ বেশি উত্তপ্ত হয়েছে, আর জলভাগ অতটা উত্তপ্ত হতে পারেনি। তাহলে এখানে নিম্নচাপ, এখানে উচ্চচাপ। ফলে কি হয়? সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হয়, সেটা সমুদ্র বায়ু। আর এখানে কি হচ্ছে? রাতের বেলা তাপ বিকিরণ করে স্থলভাগ তাড়াতাড়ি শীতল হয়ে গেছে, শীতল মানে উচ্চচাপ, কিন্তু জলভাগ তাড়াতাড়ি তাপ বিকিরণ করে শীতল হতে পারেনি। তাহলে এখানে কি হচ্ছে? তাপ বেশি, নিম্নচাপ। ফলে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে, মানে স্থলভাগ থেকে সমুদ্রের দিকে, তাকে নাম দিচ্ছি কি? যেখান থেকে বাতাস প্রবাহিত হয় তার নামে নামকরণ। ফলে এই বাতাসটার নাম হচ্ছে স্থলবায়ু। উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বাতাস প্রবাহিত হয়। দিনের বেলায় সমুদ্রবায়ু এবং রাত্রের বেলায় স্থলবায়ুর প্রভাবে সমুদ্র উপকূলবর্তী স্থানে জলবায়ু সমভাবাপন্ন হয়। কিন্তু সমুদ্র থেকে দূরে অবস্থানের কারণে দেশের অভ্যন্তরীণ কোন স্থানে জলবায়ু চরম প্রকৃতির হয়। উদাহরণ, পুরী অপেক্ষা রাঁচি বা বিলাসপুরের জলবায়ু চরম প্রকৃতি। আমরা তাই এই যে স্থলবায়ু সমুদ্রবায়ু ব্যাপারটা দেখতে পাই, এটা সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে, সেই জন্য মোটামুটি তাপের একটা ব্যালেন্স থাকে, সমভাবাপন্ন জলবায়ু দেখা যায়। যেটা সমুদ্র থেকে দূরে অর্থাৎ মহাদেশের অভ্যন্তরে, এই কিন্তু সমভাবাপন্ন জলবায়ুটা দেখা যায় না, দেখা যায় কিন্তু চরম ভাবাপন্ন জলবায়ু। এটাও কিন্তু কোশ্চেন আসতে পারে। পুরী অপেক্ষা রাঁচির উষ্ণতা বেশি হয় কেন? পুরী অপেক্ষা বিলাসপুরের উষ্ণতা বেশি হয় কেন? পুরী অপেক্ষা দিল্লির উষ্ণতা বেশি হয় কেন? তাহলে তোমরা লিখতে পারবে। এখানে আমি আর বলছি না, আমি সমুদ্রবায়ু স্থলবায়ু নিয়ে অনেকটাই কথা বললাম, সংজ্ঞাটা লিখে দেওয়া আছে তোমাদের সুবিধার জন্য। বায়ু প্রবাহ, বিভিন্ন প্রকৃতির বায়ু প্রবাহ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে উষ্ণতার তারতম্য ঘটায়। আয়ন বায়ু মহাদেশের পূর্বে বৃষ্টিপাত ঘটিয়ে কি করে? বৃষ্টিপাত ঘটালে জলবায়ুটা অনেকটা আর্দ্র হয়ে যায়, তখন উষ্ণতা কমে যায়। কিন্তু পশ্চিম প্রান্তে উষ্ণ ও শুষ্ক বায়ু, আমাদের ভারতের কথাও যদি বলো, পশ্চিম প্রান্তে কি আছে? থর মরুভূমি। সেরকম আফ্রিকার সাহারা, এছাড়া সৌদি আরব কালাহারি, আটাকামা ইত্যাদি স্থানে মরুভূমি সৃষ্টি করেছে। গ্রীষ্মকালে উষ্ণবায়ু লু এর প্রভাবে উত্তর পশ্চিম ভারত কি অত্যধিক উষ্ণ, যেখানে তাপপ্রবাহ চলে। উষ্ণবায়ু চিনুক রকি পার্বত্য অঞ্চলের বরফ গলিয়ে দেয়। বর্ষাকালে আর্দ্র মৌসুমী বায়ুর প্রভাবে ভারতীয় উপমহাদেশের উষ্ণতা প্রায় 10 ডিগ্রি। এই যে আমরা আজকে ধরো জুন মাসে আমাদের এখন প্রচুর গরম চলছে, বার কয়েক মানে যদি টানা 3-4 দিন বৃষ্টি হয়, তখন উষ্ণতা কিন্তু অনেক 10 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড গড়ে কমে যাবে। এরপরে আসবো সমুদ্র স্রোত। সমুদ্র স্রোতের প্রকৃতি উপকূলের বায়ুর উষ্ণতা তারতম্য ঘটায়। দেখো তোমরা আমার চ্যানেলে গেলে সমুদ্র স্রোতের প্রশান্ত মহাসাগরী, ভারত মহাসাগরী, আটলান্টিক মহাসাগরীয় স্রোতের ক্লাস তো আছেই। এছাড়া স্রোতের নাম কিভাবে মনে রাখবে, স্রোত কি করে সহজে বুঝবে, স্রোতের সঙ্গে কিভাবে নিয়ত বায়ু প্রবাহগুলো সম্পর্কযুক্ত সমস্ত ধরনের ক্লাস পাবে আমার ভিডিওতে গিয়ে বা প্লেলিস্টে গিয়ে তোমরা দেখতে পাবে। শীতল লাব্রাডোর স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে, শীতল পেরু বা হাম্বল স্রোতের প্রভাবে পেরু উপকূলে সারা বছর বায়ুর উষ্ণতা কম থাকে। উষ্ণ কুরোশীয় স্রোতের প্রভাবে জাপানের পশ্চিম উপকূলে, উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে ইউরোপের উত্তর পশ্চিম অংশে সারা বছর গড় উষ্ণতা বেশি থাকে। এইভাবে শীতল স্রোতের নাম ভেনেজুয়েলা, ক্যানারি, ক্যালিফোর্নিয়া, হাম্বল, বেনি। তোমরা আমি নামগুলো বলে যাচ্ছি, কিছুই হয়তো বুঝতে পারছো না। আবার উষ্ণ স্রোত কোনগুলো? উপসাগরীয় ব্রাজিল, আলাস্কা, কুরোশীয় নিরক্ষীয় স্রোতের প্রভাবে উপকূল ভাগ উষ্ণ হয়। এইটা যদি দেখো নিরক্ষরেখার কাছাকাছি, এগুলো নিরক্ষীয়, যেগুলো উষ্ণ স্রোত।
কিন্তু আমরা এখানটাতে কি জানি, শীতল বেঙ্গুয়েলা স্রোত, এখানটাতে কি জানি, শীতল পেরু স্রোত। ফলে এই আফ্রিকার যে পশ্চিম উপকূল বেঙ্গুয়েলা স্রোতের প্রভাবে শীতল, এইখানে পেরু উপকূল পেরু স্রোতের প্রভাবে শীতল, এইখানে একটা শীতল স্রোত আছে ক্যালিফোর্নিয়া, এখানে একটা শীতল স্রোত আছে ক্যানারি স্রোত। ফলে ক্যালিফোর্নিয়া উপকূল শীতল, ক্যানারি স্রোত শীতল। কিন্তু ব্রাজিল স্রোতের প্রভাবে ব্রাজিলের যে উপকূল ভাগ উষ্ণ, এই অংশের পাশ দিয়ে অর্থাৎ আফ্রিকার পূর্ব উপকূল দিয়ে সোমালি স্রোতের প্রভাবে এই অংশ উষ্ণ। এখানে উপসাগরীয় স্রোতের প্রভাবে এই অংশটা উষ্ণ। ফলে তোমরা কিন্তু যদি স্রোত বুঝতে চাও অবশ্যই আমার চ্যানেলে গিয়ে তোমরা স্রোতের ক্লাসগুলো একটু দেখে নিও। আমি যে নামগুলো বললাম কোনটা উষ্ণ কোনটা শীতল স্রোত এইটুকুই তোমাদের ক্লাস 10-এ আছে, কিন্তু তোমাদের আরেকটু ডিটেলস জানতে হবে। নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা ও ঝঞ্ঝার সৃষ্টি হয় কেন? নিউ ফাউন্ডল্যান্ড এমনই একটা জায়গা যেখানে উষ্ণ উপসাগরীয় স্রোত উঠছে উপরের দিকে আর সুমেরু স্রোতের শীতল শাখা নিচের দিকে নামছে। উষ্ণ এবং শীতল স্রোতের মিলনে ঘন কুয়াশা এবং ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয়। সমুদ্র থেকে দূরত্ব, আগেই বললাম সমুদ্রের কাছাকাছি অঞ্চলে জলবায়ু হবে সমভাবাপন্ন, সমুদ্র থেকে দূরে গেলে জলবায়ু হবে চরম ভাবাপন্ন। সেখানে তোমাদের উদাহরণ দিয়েও বুঝিয়ে দেওয়া আছে। আবার উত্তর আমেরিকার পঞ্চহ্রদ সুপিরিয়র, মিচিগান, হুরনিরি, অন্টারিও এবং ইউরোপের কৃষ্ণ সাগর, কাস্পিয়ান সাগরের মতো বিশাল হ্রদগুলিও কিন্তু উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে। ভূমির ঢাল, ভূমির ঢাল যদি সূর্যের দিকে হয় অর্থাৎ ব্যাপারটা এই রকম দাঁড়াচ্ছে, এখানে হিমালয় পর্বতমালা আছে আর একদম নিচে আছে নিরক্ষরেখা। তো নিরক্ষরেখার অবস্থানের কারণে এই অঞ্চল তুলনামূলকভাবে কি হবে, বেশি উষ্ণ। আর উল্টো দিকটা অর্থাৎ হিমালয়ের ওই পাশটাতে অর্থাৎ সূর্যের যে বিপরীতমুখী ঢাল সেই অংশের উষ্ণতা কিন্তু কম হবে। সেই জিনিসগুলোই তোমাদের এখানে লিখে দেওয়া আছে। ভূপৃষ্ঠে অবস্থিত সূর্যের সম্মুখ ঢাল বেশি তাপ এবং বিপরীত ঢাল কম তাপ পায়। এই কারণে উত্তর গোলার্ধে পর্বতের দক্ষিণমুখী ঢাল এবং দক্ষিণ গোলার্ধে পর্বতের উত্তরমুখী ঢাল। যেখানে আমাদের হিমালয় কি উত্তর গোলার্ধে অবস্থিত, উত্তর গোলার্ধে অবস্থিত পর্বতের দক্ষিণমুখী ঢাল বেশি উষ্ণ হবে, যেটা আমি দেখালাম হিমালয়ের ক্ষেত্রে। এই যে হিমালয়ের দক্ষিণ দিক বেশি উষ্ণ, উত্তর দিক শীতল। আবার যেটা দক্ষিণ গোলার্ধে অবস্থিত হবে তার উত্তরমুখী ঢাল সেটা নিরক্ষরেখার কাছাকাছি হবে, ফলে সেটা হবে বেশি উষ্ণ। মেঘাচ্ছন্নতা, মেঘ যদি থাকে আকাশে তাহলে সূর্যের আলোকে ঠিকঠাকভাবে আসতে দেয় না। আবার সূর্যের আলো এসে পৌঁছালো বিকেলের দিকে মেঘ হয়ে গেল, তখন তাপমাত্রাটাকে ফিরে যেতে দেয় না। ফলে মেঘের অবস্থান কিন্তু বায়ুমণ্ডলের তাপমাত্রাকে অনেকাংশে নিয়ন্ত্রণ করে। মেঘমুক্ত আবহাওয়া, একই কথা, মেঘমুক্ত আবহাওয়া যদি থাকে তাহলে আগত রশ্মি যেমন আসতে পারে বিকিরিত রশ্মিও ফিরে যেতে পারে। ফলে সেই ক্ষেত্রে উষ্ণতা কিন্তু প্রসরটা বেশি হবে, অর্থাৎ আগত সৌরকিরণ বেশি, উত্তপ্ত হয়ে গেল বেশি, আবার ফিরে যাচ্ছেও বেশি, তাহলে শীতল হলেও বেশি। ফলে কিন্তু উষ্ণতার প্রসর হয় খুব বেশি। অধক্ষেপণ, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির তুলনায় ভারী বৃষ্টিপাত তাপমাত্রা কমিয়ে দেয়। ভারী বৃষ্টিপাতের তুলনায় শিলাবৃষ্টি তাপমাত্রা কমিয়ে দেয়। শিলাবৃষ্টির তুলনায় তুষারপাত সে আরো বেশি তাপমাত্রা কমিয়ে দেয়। বৃষ্টির সময় জলকণা বায়ুমণ্ডলের তাপ শোষণ করে উত্তাপ হ্রাস করে। উদাহরণ, নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্য লম্বভাবে কিরণ দেওয়া সত্ত্বেও এখানে বার্ষিক গড় উষ্ণতা খুব বেশি নয়, 27°C, কারণ এখানে সারা বছর প্রচুর বৃষ্টিপাত হয়। মেঘালয়ের চেরাপুঞ্জির মৌসিনরাম বৃষ্টিবহুল হওয়ায় উষ্ণতার পরিমাণ ততটা বৃদ্ধি পায় না, কিন্তু রাজস্থানে বৃষ্টিপাতের পরিমাণ কম হয় এখানকার যে কোনো স্থানের উষ্ণতা খুব বেশি। আমরা যদি ভারতের এই মানচিত্র দেখি এখানে প্রচুর বৃষ্টিপাত হয়, তাপমাত্রা তুলনামূলক অনেক কম, কার চেয়ে? রাজস্থান, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম। আমি এগুলো তোমাদের ছবি আঁকতে হবে না, কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম কি ছবি এঁকে প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝিয়ে দেবো, তাই জন্য এতগুলো ছবি আঁকা। মৃত্তিকা কিভাবে প্রভাব বিস্তার করে দেখো, যে মাটির জল ধারণ ক্ষমতা যত বেশি সেই মাটি উত্তপ্ত ও শীতল হতে বেশি সময় নেয়। পাথুরে ও বালি মাটি দ্রুত উষ্ণ ও শীতল হয়। কাদামাটি গঠিত অঞ্চল খুব তাড়াতাড়ি উষ্ণ বা শীতল হয় না। আবার হালকা রঙের মাটি অপেক্ষা গাঢ় রঙের মাটি অধিকতর তাপ শোষণ করে। এখানে দেখো এই যে এটা হচ্ছে পাললিক মৃত্তিকা, কিন্তু যেটা লোহিত মৃত্তিকা বা ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল সেটা কিন্তু অনেক বেশি তাপ শোষণ করে। তোমরা মৃত্তিকার চ্যাপ্টারে এই কথাগুলো পেয়েছো। ল্যাটেরাইট মৃত্তিকা অতি দ্রুত উত্তপ্ত ও শীতল হয়, মানে উত্তাপটা যেমন তাড়াতাড়ি নেয়, যে কোনো মৃত্তিকায় সে যদি উত্তাপ তাড়াতাড়ি নেয় শীতলও হবে তাড়াতাড়ি। এই কারণে পলিগঠিত মৃত্তিকা অঞ্চল অপেক্ষা ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চলের উষ্ণতা বেশি।
এরপরে বনভূমির অবস্থান। বনভূমির দুভাবে তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে। এক হচ্ছে গাছের পাতা, যখন চাঁদোয়ার মতো সৃষ্টি করে সূর্যের তাপ অতটা বেশি প্রবেশ করতে পারে না, আমরা গাছের তলাতে ছায়া পাই, সেটা আমরা জানি। আরেকটা হচ্ছে কি, প্রসারণ প্রক্রিয়ায় জলীয় বাষ্প বাতাসে মেশায়, ফলে বৃষ্টিপাতের সাহায্য হয়, এবং বৃষ্টিপাত ঘটলে যে বাতাসের তাপমাত্রার পরিমাণ কমে যায় সেটা আমরা আগেই দেখালাম। এই কারণে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল এবং সুন্দরবন অঞ্চলে ঘন বনভূমির অবস্থানের কারণে উষ্ণতা বেশি নয়। আবার রাজস্থানের মরুভূমি অঞ্চল বনভূমিহীন, ফলে উষ্ণতা বেশি। এই যে পশ্চিমঘাটের পশ্চিম অঞ্চল, এখানে প্রথম মৌসুমী বায়ু প্রতিহত হয়ে বৃষ্টিপাত ঘটায়, যেটাকে বলা হয় মৌসুমী বিস্ফোরণ। এখানে যেমন বেশি বৃষ্টিপাত হয়, মেঘালয় পুরো উত্তর পূর্ব ভারতে প্রচুর বৃষ্টিপাত হয়। তো এখানে কিন্তু তাপমাত্রা অতটা বাড়তে পারে না। রাজস্থানের মরু অঞ্চল, এখানে বৃষ্টিপাতের পরিমাণও কম, উষ্ণতার পরিমাণও বেশি। এরপরে মানুষের কার্যাবলী। পৃথিবী জুড়ে চলছে নগরায়নের শিল্পায়ন, বন জঙ্গল কেটে তৈরি হচ্ছে নতুন নতুন বসতি, শিল্প কারখানা, রাস্তাঘাট। এখানে ঘর বাড়ি, কল কারখানা, যানবাহন মানে ভর্তি, মেঝেতেও সিমেন্টিং করা, ফলে এখানে তাপমাত্রা তুলনামূলক বেশি। আমরা যদি একটা গ্রামাঞ্চলের ছবি দেখি, ঘন সবুজ গাছপালা থাকবে, বাড়িঘর মাটির, এবং বেশিরভাগ ক্ষেত্রে পুকুর জলাশয় থাকে, ফলে সেখানে তাপমাত্রা তুলনামূলকভাবে অনেক কম হয়। উদ্ভিদের আবরণ অনেক বেশি, তাই উষ্ণতা অপেক্ষাকৃত কম। তাহলে এতগুলো পয়েন্ট তোমাদের আলোচনা করলাম, আশা করছি বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো অংশে কোনো কিছু অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট দেখলেই কিন্তু আমি তোমাদের কমেন্ট আমি বুঝতে পারলাম যে তোমাদের ওটা দরকার, তখনই কিন্তু আমি সঙ্গে সঙ্গে স্থির করি আগে ওই ক্লাসটা করতে হবে। ফলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো। আর যারা আজকে প্রথম দেখলে আমার ভিডিও, তাদেরকে বলবো তোমাদের জন্য আমি প্রতিনিয়ত শিক্ষামূলক ভিডিও পোস্ট করতে থাকি। তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।